অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 17তম পর্ব। তাহলে শুরু করা যাক। আংরির ঠোঁটে যে কেবল প্রীতির হাসি ঝলকায় তা নয়, আবার পিছন ফিরে নারায়ণ ঠাকুরের দিকে দেখে। ঠাকুরের মুখের বুলি কেড়ে নিয়ে সে যে বুলি পূরণ করে দিয়েছে, সেই থেকে ঠাকুরের বাত গায়েব। মুখের হা বন্ধ হয়নি। জর্দা গুন্ডি বিড়ির ধোঁয়ায় কালো হয়ে যাওয়া জিভটা পর্যন্ত দেখা যায়, নড়ে চড়ে না। ভুরু গিয়েছে কুঁচকে, দৃষ্টিতে ভাব নেই। আমার সঙ্গ নেওয়া দেখে আংরি আসলে শালীন হেসে অনুমতি করে, কিন্তু পিছন ফিরে ঠাকুরের দিকে চেয়ে আবার খিলখিলিয়ে ঝরে। কেবল যে ঝরে তা নয়, কেমন ঝোঁকতা লাগে শরীরে। ঘোমটা রয় না মাথায়, রক্তাম্বরের আঁচল খসে পড়ে। এবার বলো, এই শরীর কি কেবল মধ্য ঋতু আশ্বিনে টৈটুম্বুর? তার চেয়ে বেশি দেখো, অধরা উদ্ধত। জামার ছাটে কাটে সাজে গোজে খাজে খাজে ঠেকা দিয়ে সাজানো বানানো নয়, এ বনে বন্যতা প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে। এ আর এখন মাহাতো গিন্নি নয়, যেন এক ডাগরি যুবতী, তাতে রঙ্গিনী। যে ডাকাতের মুন্ডু ঘুরেছিল আর মুন্ডু বলি গিয়েছিল, সে বেচারির দোষ কতটুকু? মরণ কি আর এমনি ধরে? তবে অসুর বেশে এলে বলি যাওয়া ছাড়া উপায় কি? এতক্ষণে নারায়ণ ঠাকুরের মুখের হা বন্ধ হয়, দাঁত দেখা যায়। তারপর দাওয়া থেকেই বলে, আচ্ছা গো মাহাতো বৌঠান, খুব একখানা দিয়ে গেলে। আংরি দাঁড়িয়ে পড়ে ঘাড় নাচিয়ে বলে, কেন, কি দিয়ে গেলাম? ঠাকুরও ঘাড় ঝাঁকিয়ে বলে, বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। আংরি ভুরু কাঁপিয়ে খানিকটা ধমকের সুরে বলে, কি যে খালি বাজে পেঁচাল পারে। বলে আবার খিলখিলিয়ে হাসি। হাসির তালে শরীরে যেন নাচের ছন্দ লাগে। এবার দাওয়া থেকে ঠাকুরের হাসিও ভেসে আসে। তার ডিগডিগে শরীরে পাজরাগুলো পর্যন্ত তালে তালে নাচে। বলতে থাকে, বুঝেছি গো বৌঠান, বুঝেছি। মাহাতো রঙ্গ বোঝে, তবে জীবনযাপনের একটা ভার আছে, বয়সেরও আছে বোধহয়। বউয়ের সঙ্গে তেমন তাল দিতে পারে না, কিন্তু মুখ টিপে হাসে, ডাক দেয়, আয় গো বউ, তাড়াতাড়ি আয়, বেলা একেবারে চলে গেল। আংরি ফিরে আবার সঙ্গ ধরে। মাহাতো আমার দিকে চেয়ে বলে, নারায়ণ ঠাকুর বড় মজার লোক। আমি বলি, গাজীর ওপরে একটু রাগ আছে। আমার কথার জবাব দেয় আংরি, তা নয়, ঠাকুরের ওইটাই ভাব। মাহাতো বলে, ঠিক বলিছ, লোকটাই ওরকম। আংরি বলে, এরে লাগা সাওয়ালের মতন, ও যা বলবে তাই শুনতে হবে, না শুনলেই হম্বিতম্বি। দেখো না, ফচার বউয়ের সঙ্গে কেমন করে কথা বলে। বলে আংরি হাসে, আমার দিকে চায়, বলতে চায় মানুষ চিনি। এ আর কথা সাজিয়ে চরিত্র ব্যাখ্যা নয়, যেমন কেতাবে হয়। যেমন দেখা বোঝা তেমনি বলা আমার কানে লেগে থাকে। এরে লাগা ছেলের মতন ব্যাখ্যাখানি, যার কোনো কিছু মনের মতো নয়, যে হাত পা ছুড়েই আছে। আর এরে লাগা ছেলে যত বায়নাক্কা, সবই আপন ভাইয়ের সঙ্গে, আর কারুর সঙ্গে নয়। তাতে বোঝা গেল নারায়ণ ঠাকুর আর গাজী আসলে পরস্পর অনেক বেশি কাছাকাছি। কিন্তু মা হওয়া যার ভাগ্যে ঘটেনি, সেই আংরি তুলনা দিতে গিয়ে কেমন করে এরে লাগা ছেলের কথা বলে। মনটা বুঝি কেবল মাতৃভাবে স্রোতে আনাগোনা করে। আংরি আবার বলে, তাই দেখো না, গাজী যেমন করে ফচার বউও সেরকম করে, ঝগড়া বিবাদ করে না, মুখ ফিরিয়ে হাসে। ও লোকের সঙ্গে আবার কেউ ঝগড়া করে নাকি? মাহাতো তার লাল চোখ বড় করে বলে, ও বাবা, 9 মাসে 6 মাসে তো আসিস, তোর নজর দেখি সব দিকই যায়। আংরি বলে, যাবে না কেন, কানা নাকি আমি? না, তা বলি না, তাহলে আমি যখন বকি ঝকি তুইও মুখ ফিরিয়ে হাসিস? দূর, তুমি কি ঠাকুরের মতো করো নাকি যে আমি ওরকম করব? দেখো দেখিনি। বলে আংরি আমার দিকে চেয়ে হাসি। এই প্রথম সোজাসুজি সম্বন্ধনে সোজাসুজি কথা। মাহাতো আমার দিকে চেয়ে হাসে, বলে, তা কি জানি, বলা তো যায় না, ফচার বউয়ের কথা যেরকম বললি। আংরি তার ডাগর চোখের কন দিয়ে তাকিয়ে পরিষ্কার জিভ ভেঙচে দেয়, শব্দ করে, হা হা। মাহাতো যেন নেশা করে হাসে হে হে শব্দে। ইতিমধ্যে পেরিয়ে যায় হাটের সীমানা। সামনে খানিকটা ধান কাটা মাঠ, মাঠ পেরিয়ে রাস্তা। এতক্ষণে গাজীর দেখা মেলে।
দেখি ধান কাটা মাঠের একটা সবুজ উঁচু আলপথের ওপর সে দাঁড়িয়ে আছে, মুখ ফেরানো তার আমাদের দিকে। গাছপালা নেই। আকাশের তলায় পাগড়ি বাঁধা আলখাল্লা পরা গাজীকে দেখায় যেন আদ্যিকালের পথ চলা মানুষটা আকাশে ধ্যান করে। একটু একটু বাতাসে তার বাবরি আর দাড়ি কাঁপে, তার সঙ্গে কাঁপে পাগড়ির লেস। এতক্ষণ ধরে পাখির ডাক চাপা পড়েছিল আংড়ির হাসির আড়ালে, কিংবা পাখিগুলোই কান পেতে ভোলাখালীর বউয়ের হাসি শুনছিল। এখন হঠাৎ পিছন থেকে হাটের গাছে তাদের ডাক শোনা যায়। ওপারে নেজাটের আকাশের এক কোণে বুঝি সূর্য অস্ত গিয়েছে। প্রথম শীতের নীলা আকাশে পশ্চিমের কোণটা রাঙিয়ে গিয়েছে। কোথা থেকে দু চারটি হালকা মেঘের টুকরা এসেছে, যেন তাদের সকল টান টকটকিয়ে যাওয়া পশ্চিমে রাঙ্গা থামে। তাতে লালের ঝলক দেখায় যেন লম্বা লম্বা পোস্রার মতো। আর সেই লালের ওই ঝলক দেখো সবার গায়ে মুখে, কেবল মানুষের নয়। ধান কাটা মাঠের ধুলায়, না কাটা পাকা ধানের মাঠে, আর ওই যে দূরান্তে পথ চলে যায়, সে তো যেন এ স্ত্রী সিথির মতো টকটকিয়ে উঠেছে। গাজীর কাছাকাছি হতেই সে বলে, আমি ভাবি কি যে আবার কি হলি, ঠাকুর আবার কিছু বলে নাকি? আংড়ি বলে ওঠে, বলছিল তো, তুমি চলে এলে তোমাকেই তো ডাকছিল। ফিরতে গিয়ে দাঁড়ায় গাজী, বলে, আমাকে? আলের পথে পাশাপাশি কেউ নয়, আমি সকলের পিছনে। আংড়ি আমার আগে। আমি তার মুখ দেখতে পাই না, তার গলা শুনতে পাই। তবে কি আমাকে? তুমি ফিরে যাও না, তারপর তোমাকে দেখাবে বলেছে। গাজী যেন সত্যি দুশ্চিন্তায় পড়ে, বলে, কেন চাচি, আমি তো কিছু বলি নাই। আংড়ির গলা শোনা যায়, বলনি তো কি, খালি বেজা। আংড়ির গলা শোনা যায়, বলনি তো কি, খালি বাজে পেঁচাল বারো। গাজী তখনও তাকিয়েছিল আংড়ির দিকে। দেখি দেখতে দেখতে তার চোখের ছায়া সরে। তারপরে তার আর আংড়ির মিলিত গলার হাসি বেজে ওঠে মাঠের মাঝখানে। কোনখানে যেন তখনও কয়েকটা পাখি কৃষকের ফাঁকি পড়া চোখের দানা খুঁটছিল মাঠে। তারা তোরাসে ডাক দিয়ে উড়ে যায় কয়েক হাত দূর থেকে। আর সে হাসির ঢল সামলাতে আংড়ির পা হয়ে যায় বেসামাল। সে ঢল খেয়ে নেমে যায় মাঠে। মাহাতো হেঁকে ওঠে, দেখো করে কি, আছাড় পিছাড় খাবি নাকি? বলে সে দাঁড়িয়ে পড়ে। আংড়ি হাসতে হাসতে বলে, না, পড়ব না। কথা শেষ না করেই আবার দৌড়ে ওঠে আলের ওপর। তাতে কেবল যে ঠিনঠিনিয়ে চুরি বেজে যায় তা নয়, ঘমটা খসা খোপায় গোজা ঝুমকো কাটাগুলো ঝুনঝুনিয়ে বাজে। মাহাতোর গলায় বিরক্তিতে স্নেহ ঝরে, বলে, পড়বি যখন তখন বুঝবি, লোকই বলবি মাহাতোর দজ্জাল বউটা মাত দিয়ে দৌড়োয়। আংড়ির শাড়ি তখন মাহাতোর আগে, গাজীর কাছে, বলে, বলুক গে, তোমাদের লোকগুলোকে চিনি। বলে সে একবার মুখ ফিরিয়ে আমার দিকে চায়, দেখে নিতে চায় আমিও সেই লোক কিনা, যে লোকগুলোকে সে চেনে। কিন্তু আমি তখন দেখছিলাম মাহাতো গিন্নিকে নয়, কোনো দজ্জাল বউকেও নয়। আমি দেখছিলাম খুশিতে ডগমগ একটি কিশোরীকে, যাকে দেখে মধ্য ঋতুর কথা আর মনে থাকে না। সামনে যার হেমন্তের শুকু শুকু টানের দিন, আলতা পরা তেলতেলে কালো পায়ের দিকে তাকিয়ে মনে হয় যাত্রা তো শুরু কেবল। কঠিনের চড়াই উতরাই ভেঙে এ পায়ে শেষ ডাক পড়তে দেরি আছে। আমার দিকে তাকিয়ে বিচার কি হলো বুঝতে পারি না। বোঝা গেল মুখ ফিরিয়ে কি যেন বলে গাজীকে। গাজী হা হা করে হেসে তাকায় আমার দিকে, তারপরে মুখ ফিরিয়ে চলতে চলতে বলে, নইলি কি আর অমন বাবুর সঙ্গ ধরি চাচি? ওই চোখ দেখেই ধরেছি, কালা এখন গোকুল সেরি নদের ধুলে ঢোলট খেলে। কথা কোন বায়ে বহে ধরতে পারি না, প্রসঙ্গ আমাকে নিয়ে সেটা অনুমান করতে পারি, কিন্তু চোখ দেখে কি ধরা গেল তাতে কালা ছাড়ে গোকুল কিংবা নদিয়ায় ধুলট খেলে সে হাস্যের অর্থ কি বুঝতে পারি না। আংড়ি আবার একবার ফিরে চায়, তারপরে আবার যেন কি বলে, কানে শুনতে পাই না। যে বলে সে শোনাতেও চায় না। অমনি গাজী গান ধরে দেয়, ওগো যে কালা সে কালাই আছে, তারে কি চিনতি পেলে, কালা এখন গোকুল ছেড়ি নদের ধুলায় ধুলট খেলে। গান থামিয়ে বলে, জানলে চাচি, বাবুকে প্রথম যখন জিজ্ঞেস করলাম কি যে, বাবু আপনাকে তো চিনতে পারলাম না, ইদিকে দেখি দেখি নাই, তা যাবেন কমনে? বাবু বললেন, তা তো জানি না।
কথা শুনি ভারী মজা লাগে। ভাবি, এত বড় মজার বাবু, কমনে কোথায় যাবেন তাই জানেন না। তারপরে বললেন, এই একটু বের হয়ে পড়েছি। তাহলেই বোঝো এ মানুষ কেমন তোর। ওই তুমি যা বললে, আমারও তাই মনে হয়েছিল। কি মনে হয়েছিল গাজীর? কথা বলে আমাকে নিয়ে, অথচ আমি জানতে পারি না। বিরক্ত হয়ে ভুরুকুসকে কেতাবি সভ্যতা যে এদের বোঝাবো সে উপায় নেই। এ মানুষেরা সব আপন বায়ে চলে, মনে যেমন জাগে তেমনি ভাবে। তা চলুক, ভাবুক, আপত্তি নেই, কিন্তু আমাকে নিয়ে কেন? এমনি করে বললে কৌতূহল সূচগ্র হয়। দেবতা তো নই, অথচ জিজ্ঞেস করতে পারি না কোনো মতেই। আংড়ি আবার ফিরে চায়। মাহাতো বলে ওঠে, দেখ আবার পড়ে যাবি। যেন সে এক পাল ছেলে মানুষ নিয়ে চলেছে। সে সব কথা শোনে না, শোনবার কৌতূহলও নেই। বাচ্চাগুলো কি নিয়ে ক্যালর বেলর করে ধাড়িটা যেন শুনেও শোনে না, কেবল হুঁশিয়ার করে নিয়ে যায়। গাজী তখনও কথার জের টেনে চলেছে। চোখ দেখি মনে হলো এই সবে সংসারে পা পড়িছে। কলের সাওয়ালের মতন যা দেখে তাই মন টেনে নিয়ে যায়, যেন জগৎ আর দেখা হয় নাই। আমি ভাবি, বাহ মুর্শেদ, এ মানুষটা তো ভারী মজার। আবার বলেন, কোথায় কমনে যাব জানি না, বলে আকাশ ফাটিয়ে হাসে। মুখ নিচু করে আমাকে চলতে হচ্ছিল। একবার মুখ তুলে দেখি গাজীর দিকে, না, সে পিছন ফিরে তাকায় না। মাহাতো বলে ওঠে, কি খালি তোরা বলিস আর মাকড়ার মতো হাসিস? গাজী বলে, না, বলি চাচি বলে কি না, বাবু নাকি ছোট সাওয়ালের মতো চায়, যেন হা করে খেলা দেখে আর মনে মনে হাসে। তাই বলি, হাসে এক, দেখে আরেক। বাবুকে পেয়েই বড় মজার লেগেছে। তবে মনে মনে ভাবি কি যে, বাবু কি খেলতে বের হয়েছেন? ছোট সাওয়াল যেমন ঘর থেকে পলায়, নাকি পথে বের হয়েই হারিয়ে গেছেন? এই বলে সে পেছন ফিরে তাকায়। আমি চোখ ফিরিয়ে নিই, কিন্তু গাজীর শেষের কথাগুলো আমার ভিতরে কোথায় বাজতে থাকে। এই যে মুহূর্ত, এই রাঙ্গা সন্ধ্যা, ধান কাটা মাঠ, দূর দিগন্তে ঠেকে থাকা আকাশ, আর এইসব নরনারী, যাদের মাঝখানে আমার মনে পড়ে না কোথা থেকে এলাম, কে আমি, কোথায় যাই, কিসের সন্ধানে। সেই ছেলেবেলার কথাই মনে পড়ে যায়, যখন আমার আমিত্বে আজকের কোনো পরিচয় লেখা হয়নি। অথচ বারে বারে মনে হয় সেই আমিকে কোনো দিনের তোরে ছাড়িয়ে যেতে পারিনি। যে আমি ঘর থেকে পালিয়েছি খেলতে, খেলতে গিয়ে হারিয়ে গিয়েছি কোনো এক অচিনে, যেখানে সকলেই বিস্ময়, অথচ চোখের জল মুছতে হয়েছে। আমাকে নিয়ে কথা বলুক তা চাই না, কিন্তু গাজীটা কে? ও যেন সবই ভিতর থেকে দেখে। ও কি আমার জন্মলগ্নের সাক্ষী? ও কি চিরদিন ধরে চেনে আমাকে? ও কি সেই মাঝি নাকি, যে আমাকে নিয়ে এসেছিল বুড়িগঙ্গার মোহনা থেকে? ও কি ধলেশ্বরী তীরের চর লতব্দি গ্রামের সেই রামকৃষ্ণ আশ্রমের সাধু, যিনি একবার আমার চিবুক তুলে ধরে মুখের দিকে তাকিয়েছিলেন, গায়ের গেরুয়া দিয়ে চোখ মুছিয়ে দিয়েছিলেন, পারেননি কেবল চোখের কুলের বিস্ময় আর কৌতূহল মুছিয়ে দিতে। তারপর হাত ধরে দাড়ির ভাঁজে হেসে বলেছিলেন, চলো তোমারে দিয়ে আসি তোমার আত্মীয়ের কাছে। আমার চোখের সামনে ভেসে ওঠে পূব দেশের ধলেশ্বরী তীর থেকে 3 মাইল দূরে এক গ্রাম, নাম তার 4 গ্রাম। দেখি এক ছেলে তার দিদিমার আঁচল ধরে টানে আর কাঁদে, বলে, ইন্দিরের লগে আজ যাইতে দাও বেজেরহাট। দিদিমা ধমক দিয়ে বলে, না, বেজেরহাটের ভিড়ে তুই হারাইয়া যাবি, সেখানে পোলা চুরি যায়। সেখানে পোলা চুরি হয় এই ভয় দেখায় দিদিমা, কিন্তু নাতি না শোনে বুড়ি দিদিমার কথা। তার থানের আঁচল নিয়ে টানাটানি করে। এদিকে বাড়ির চাকর নমশূদ্র ইন্দির ধামা মাথায় পা বাড়ায় বাড়ির বাইরে। তখন সে ছেলে ডাক ছেড়ে চিৎকার করে দিদিমার কোমর জড়িয়ে ধরে কাঁদে। দিদিমার প্রাণ তাতে না গলে পারে না। ডাক দেন, ইন্দির শোন, ওরে লইয়া যা, দেখিস না হারায়। যখন হাট করবি, কুতুর চাউলের গদিতে পোলারে বসাইয়া রাখিস। দুপুরের আগে ফিরিস, নাতি কিন্তু না খাইয়া যায়। ছেলেটি ভাবে, ইন্দির আরেকটু হলে বিশ্বাসঘাতকতা করে চলে যাচ্ছিল। কারণ বেজের হাট,
বজ্রের হাট যার নাম, সেই পৃথিবীর পরম বিস্ময় বাজারের গল্প ইন্দির তাকে শুনিয়েছিল। বলেছিল দিদিমাকে বলে সেই তাকে নিয়ে যাবে, কিন্তু কার্যক্ষেত্রে ব্যাপার ঘটছিল আলাদা। এখন ইন্দির হাত বাড়ায় ছেলের হাত ধরবার জন্য, ছেলে শোনে না। সে এসেছে ঢাকা শহর থেকে 4 গ্রামে দিদিমার কাছে বেড়াতে। প্রাণে তার এই স্বাদ, একদিন যাবে সে পশ্চিম দিকে 2 মাইল দূরে ব্রজের হাটের হাট দেখতে। ইন্দির হাত ধরবার আগেই ছেলে দৌড় দেয়, যেন বাধা বাছুর ছাড়া পেয়ে ছোটে গাভীর স্তনে তৃষ্ণায়, যে স্তন ছড়ানো সবুজ রবি শস্যের মাঠে মাঠে আর আলপথে, যে স্তন ছড়ানো সকালের রোদে, মাথা তুলে রোদ পোহানো বিশাল হিজলের বনে, বেদঝোপের মাথা দোলানো ডোগায় ডোগায়। এক দৌড়ে সে মাঠ পেরিয়ে বাঁক নেয় কুলই চণ্ডীতলা থেকে, বুড়ো হিজলের জটায় আধার আধার ছায়ায়। ছেলেটি এক মুহূর্ত দাঁড়ায়, গাটা একটু ছমছম করে, মনে একটা ভয়ের দুরুদুরু। চিম্ভূতাকৃতি এক সিঁদুর মাখানো হিজলের গুড়ির দিকে চেয়ে দেখে। সবাই বলে ওইখানে প্রথম দেবী কুলই চণ্ডীর বাস, এখান দিয়ে যে যায় সেই নমস্কার করে। কুলই চণ্ডীর মূর্তি কেমন তা সে জানে না, হয়তো কোনো প্রতিমা আছে, কিন্তু ছেলেটির চোখে কুলই চণ্ডী চিরদিনই দলা মসরা পাকানো সাপের মতো, যেমন সে হিজলের সিঁদুর মাখানো গুড়িটা। ছেলেটিও হাত তুলে নমস্কার করে, তারপরে আবার দৌড় দেয়। ইতিমধ্যে ইন্দিরও তার বড় বড় পায়ে দৌড়ে এসে গৃহকর্ত্রীর নাতিকে ধরে ফেলে, ধমক দিয়ে বলে, শহরের পলা তুমি, গ্রামের রাস্তা যদি হারাইয়া ফালাও তারপরে তখন কি হইব? তারপরে কি হবে শহরের ছেলেটি জানা ছিল না। সে কেবল ইন্দিরের মুখের দিকে তাকায়। তখন ইন্দির তাকে শোনাতে থাকে এই সব মাঠের পথে, বড় বড় গাছে, খালের ধারে কত সব ছায়ারা ঘুরে বেড়ায়। তারপরে সেই গল্পটা বলে, যে গল্পের নায়কের পরিচয় আর নেই। স্থান, কাল, পাত্র সকলে ইতিহাসের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। গ্রামের উত্তর পাড়ার স্বয়ং গোরাই দত্তের নাম দিয়ে কাহিনী বলে গোরাই দত্ত সিরাজ ডিগির থেকে বাড়ি ফিরতে আসিল। রাত তখন 9টা, বড় জব্বর আন্ধাইরা রাত। গোরাই দত্তের হাতে প্রকাণ্ড এক রুই মাছ। আসার রাস্তায় পড়ে কাদিশালের খাল। তারপরে গোরাই দত্ত যখন কাদিশালের খালের ধার দিয়ে হেঁটে হেঁটে চলেন, তখন তার মনে হয় পিছনে শুকনো পাতায় পা ফেলে ফেলে আরেকজন যেন কে আসে। তখন গোরাই দত্ত কি করেন শহরে পলাটি বলতে পারেনি। গোরাই দত্ত পিছন ফিরে তাকাবেন, সর্বনাশ, তাই কখনো হয় নাকি? তাহলেই তো মট করে ঘাড় মটকে ধরবে। অতএব শহরের ছেলেটি জেনে রাখুক, এমনি অন্ধকার রাত্রে একলা খালের ধার দিয়ে চলতে চলতে বা যে কোনোখানেই হোক, পিছনে যদি কারোর শব্দ পাওয়া যায়, খবরদার যেন ফিরে না তাকায়। তাই গোরাই দত্তও সেটা বুঝতে পেরেছিলেন কে তার পিছন আসে, তাই তিনি ফিরে তাকাননি। কিন্তু যে পিছনে পিছনে আসছিল, সে যখন দেখে যে গোরাই দত্ত ফিরেও চান না, তখন হঠাৎ শোনা গেল কে যেন তার আগে আগে যায়। পায়ের শব্দ শোনা যায়, অথচ তাকে চোখে দেখা যায় না। কিন্তু গোরাই দত্ত থামেন না, সমানে চলতে থাকেন। কেন না, তখন থামলেই ঘাটটি মট করে ভেঙে পড়বে। তখন হঠাৎ গোরাই দত্ত দেখেন খালের জল থেকে একটা লম্বা হাত উঠে আসে। হাতে এক চিমটি মাংসের বালাই নেই, কেবল সাদা ধবধবে হাড়, অথচ সেই হাতে মেলাই সোনার উপর চুড়ি। হাড়ের সঙ্গে চুড়িগুলো ঠকঠকিয়ে বাজে। আর শোনা গেল মেয়ে মানুষের নাকি নাকি গলা, এত বড় রুই মাছ দেখা নলা দিয়া জল পড়ে, দত্তমশাই মাছ খান, খাইতে দিয়া যান। তখন দত্তমশাই কি করেন? কিছুই না, আরো শক্ত হাতে মাছখানি ধরে জোরে জোরে হাঁটেন। না তাকান ডাইনে, না বায়ে, না পিছনে। তার নজর সামনের দিকে, যে পথে যেতে হবে। এদিকে সেই এক কথা জল থেকে বারে বারে ডেকে বলে, আর অন্ধকারের মধ্যে সেই হাড়ের হাতখানি সোনার উপর চুড়ি যে হাতে ঠকঠকিয়ে বাজে। তারপর খালপাড়ের রাস্তা শেষ হয়ে যখন ডাইনে মোড় নিয়ে গ্রামের দিকে চলেন, তখন শুনতে পান
খালের জলে যেন হাতি দাপাতে থাকে। মনে হয় এই বুঝি একটা প্রকাণ্ড দৈত্য জল থেকে ঝাঁপিয়ে এসে পড়ে, অথচ কিছুই পড়ে না। গড়াই দত্ত বেশ খানিকটা চলে যাবার পর হঠাৎ সব শব্দ থেমে যায়, আর মেয়ে মানুষের সরু চোরা নাকি গলা শোনা যায়। আচ্ছা, আইস তোর ডাইনের দিন, তাই বাচ্চা গেলি, আর একদিন তোর ঘাড় মটকামু। কাদিশালের খালের ধারে পশ্চিম পাড়ার গড়াই দত্তের এই বিস্ময়কর কাহিনী শুনিয়ে ইন্দির জানতে চায়, শহরের পলা কি বলতে পারে কে গড়াই দত্তর পিছু নিয়েছিল? শহরের ছেলেটি তখন সকালবেলার শীতের রোদে ইন্দিরের মোটা বড় হাতটি কষে ধরে আছে। জানালো, না সে জানে না। ইন্দির জানালো, ওইটা হলো মাউচ্ছা পেতনি, অর্থাৎ মেছো পেতনি। তারপরে ইন্দিরের প্রশ্ন হলো, আচ্ছা কও তো, গড়াই দত্ত তখন মনে মনে কি কইছিল? ছেলেটি বলে, জানি না। ইন্দির বলে, কেন, এইটা তো সবাই জানে। বলে ছড়া কাটে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ লোকে আছে, করবি আমার কি? ইন্দিরের হাত ধরে থাকা ছেলেটি ঠোঁট নেড়ে নেড়ে মুখস্থ করবার চেষ্টা করে, কিন্তু সে একবার ভেবে দেখেনি তার ছুট খাওয়া অবাধ্যতা কখন পোষ মেনে গিয়েছে। ইন্দির কখন যে কেমন করে কি বাঁশি বাজিয়ে দিয়েছে সে টের পায়নি। বাঁশির গুণে ছেলে কখন মন্ত্রমুগ্ধ সাপের মতো ইন্দিরের সুরে আর তালে তালে চলে, সেদিন টের পাওয়া যায়নি। টের পাওয়া গিয়েছে পরে। 4 গ্রামের ইন্দির এক মস্ত বড় শিল্পী। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শীঘ্রই। ততদিন বই পড়বেন, বই শুনবেন, ভালো থাকবেন। নমস্কার।